হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা পড়লাম জয়তরণে ঠাসা মোহনীয় রোম বানালোকে এই অবধি। এরপরে আমরা দেখছি কাদের জয় করলো সিজার। সিজার ছিলেন রোমের ক্ষমতা দখলকারী। তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমের সমস্ত ক্ষমতা অধিকার করে নেন। তিনি কিন্তু একজন রণকুশলকারী ছিলেন, রণকুশলকারী সেনাপতি। তিনি শুধু তাই নয়, একজন পণ্ডিত, সুবক্তা হিসেবেও প্রতিষ্ঠিত ছিলেন। শাসক হিসেবে তিনি ছিলেন স্বেচ্ছাচারী, তাই তিনি বিরোধীদের হাতে নিহত হন। তিনি যখন রোম সাম্রাজ্য দখল করছেন তখনও কিন্তু সেই যোদ্ধারাই তার পেছনে ছিল, তিনি একা নন। তার সঙ্গে কিন্তু সেই শ্রমজীবী মানুষ, অর্থাৎ সেই যোদ্ধার দল, সেনার দল, তারাও ছিল। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? রোম সাম্রাজ্যের পশ্চিমাংশের রাজধানী ছিল বাইজেন্টাইন, মানে পশ্চিমাংশের রাজধানী ছিল রোম এবং পূর্বাংশের রাজধানী ছিল বাইজেন্টিয়াম। অর্থাৎ পূর্ব রোম সাম্রাজ্যই হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য। এর অস্তিত্ব ছিল 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ অবধি। শিল্প, সংস্কৃতি, বাণিজ্য এই সাম্রাজ্যে একদা সুবর্ণ যুগের সূত্রপাত ঘটায়। এছাড়া বাইজেন্টিয়ামের যে সভ্যতা, সেটা ইতিহাস বিখ্যাত হয়ে আছে তার ঐশ্বর্যের জন্য। এটি বাণিজ্য সমৃদ্ধ ছিল। পরবর্তীকালে সেপ্টেসিয়াস সেভারাসের আমলে এই নগরীর বৈভব আরো বৃদ্ধি পেয়েছিল। প্রথম কনস্ট্যান্টাইনের আমলে এই সমৃদ্ধশালী বন্দর নগরী তৎকালীন সম্রাটের প্রাসাদ নগরী হয়ে উঠেছিল। কিন্তু এই নগরীর সমৃদ্ধির পেছনে মূলত যাদের অবদান, তারা কোনোদিনই ইতিহাসে স্বীকৃতি লাভ করেনি, যারা গড়ে তুলেছিল এই নগরীকে। প্রাসাদের অধিকার রাজার হাতে থাকলেও সেই প্রাসাদের প্রতিটা ইট যারা গেঁথে তৈরি করেছিল, অর্থাৎ যাদের রক্ত ঘাম দিয়ে তৈরি হয়েছিল, তারা কিন্তু চিরকাল উপেক্ষিত থেকে গেছে। তারা কিন্তু থেকে গেছে চিরকাল বিস্মৃতির অতলে। এক উপেক্ষা এবং বঞ্চনা কিন্তু আমরা দেখতে পাই, লিখিত রয়েছে তাদেরকে ঘিরে। কোনো স্বীকৃতি তারা পাচ্ছে না। অর্থাৎ এই যে কোনো প্রত্যেকটা, প্রথম থেকে আমরা দেখো থিবস, লিমা, ব্যাবিলন, সমস্ত নগরীগুলো কিন্তু এইভাবেই তৈরি কিন্তু হয়েছে শ্রমজীবী মানুষের হাতে, কিন্তু তারা স্বীকৃতি পায়নি। সবাই কি প্রাসাদেই থাকতো? যে এত প্রাসাদ তৈরি হয়েছিল, সেখানে যারা বানিয়েছিল এই সভ্যতায়, তারাও কি প্রাসাদে স্থান পেয়েছিল? সেটাই কবির কিন্তু প্রশ্ন। মজুরের মাধ্যমে সেই কবি কিন্তু সেই প্রশ্নই তুলে ধরছেন। পড়তে জানে এমন এক মজুরের মাধ্যমে সেই প্রাসাদের অধিকার রাজার হাতে থাকলেও সেখানে কি অন্যরাও স্থান পেয়েছিল? পায়নি। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। এই যে আটলান্টিসের কথা আমরা পাই। আটলান্টিক একটা দ্বীপ, জিব্রাল্টার পশ্চিমে আটলান্টিক মহাসমুদ্র। প্লেটোর মতানুসারে এই দ্বীপের উন্নত সভ্যতা উল্লেখযোগ্য এবং এটি একটি ভূমিকম্পের দ্বারা, যখন প্রবল জলোচ্ছ্বাস হয়, তখন ধ্বংসপ্রাপ্ত হয়। এই আটলান্টিস, সমুদ্র তাকে খেয়ে নিয়েছিল। বলছেন যে ডুবতে ডুবতে যখন ডুবে যাচ্ছে মহাসমুদ্রে, তখনও কি সেই রাতেও কি চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য? অর্থাৎ এই নগর যারা তৈরি করেছিল, এই আটলান্টিস সভ্যতা যারা তৈরি করেছিল, সেখানে যে সমস্ত কৃতদাসরা ছিল, তারাও তো ডুবে গিয়েছিল। তাদের জন্য কি কেউ চিৎকার করেছিল? তাদের জন্য কি কেউ গলা ফাটিয়েছিল? তাদের কথা কি কেউ কোথাও বলেছিল? এরপর কবি বলছেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। আমরা আলেকজান্ডারের কথা ইতিহাসে পড়ি। একলাই নাকি? কখনো কোনোদিন কোনো সম্রাট একা লড়াই করে কোনো যুদ্ধ জয় করতে পারেন? কোনোদিন পারেন না। তার পেছনে যদি তার বিশাল সৈন্যবাহিনী না থাকে, তাহলে সেই যুদ্ধ কখনোই জেতা সম্ভব নয়। শুধু সৈন্যবাহিনী নয়,
অন্যান্য কর্মচারীও কিন্তু প্রয়োজন। তাদের যে সমস্ত বাহন সেগুলোও প্রয়োজন। সবাই কিন্তু মিলিতভাবেই এই যুদ্ধ জয় করতে পারে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। ভারতবর্ষ আমরা জানি এশিয়া মহাদেশের এক অন্যতম দেশ এই ভারতবর্ষ। তার রাজধানী হচ্ছে নয়াদিল্লি। আমরা নিজেরাই ভারতবর্ষে অবস্থিত, আমরা নিজেরাই ভারতবর্ষের অধিবাসী। তো এই ভারতবর্ষে গ্রিক সম্রাট আলেকজান্ডার ছিলেন রাজা ফিলিপের পুত্র। 330 খ্রিস্টাব্দে পারস্য সম্রাট পারাউসকে পরাজিত করে তিনি কাবুল উপত্যকা পর্যন্ত পৌঁছন। 326 খ্রিস্টপূর্বতে তিনি সিন্ধু অতিক্রম করে ভারত আক্রমণ করেন। তখন তক্ষশিলার রাজা এবং অন্যান্য ছোটখাটো রাজ্যের যে রাজারা তারা তার বশ্যতা স্বীকার করেন, কিন্তু রাজা পুরু কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন। তিনি কিন্তু বশ্যতা স্বীকার করেননি কোনোভাবেই। বিতস্তা ও বিপাশা নদীর সংযোগ স্থলে এক তীব্র লড়াইয়ের মুখোমুখি হন এই দুই যোদ্ধা, দুই বিখ্যাত যোদ্ধা। যেমন আলেকজান্ডার বীর যোদ্ধা, তেমনি পুরু, দুই সমান যোদ্ধা লড়াইয়ের মুখোমুখি হন। ইতিহাস বিখ্যাত সেই যে যুদ্ধ, সেই যুদ্ধ শেষ পর্যন্ত পুরুকে তিনি পরাজিত করেন, তরুণ আলেকজান্ডার। কিন্তু পুরুর পরাজয় তো একা আলেকজান্ডার করেননি। আলেকজান্ডারের সৈন্যবাহিনী না থাকলে আলেকজান্ডারের পক্ষে কি সম্ভব হতো পুরুকে পরাজিত করা? তার সুবিশাল গ্রিক বাহিনীর কাছে পর্যুদস্ত হতে হয় পুরুকে, কিন্তু সেই বাহিনীর কৃতিত্বের কথা ইতিহাসে কিন্তু বড় করে লেখা থাকে না বা স্পষ্ট করে লেখা থাকে না। নাম হয় কার? আলেকজান্ডারের। যেন মনে হয় একলাই এক গ্রিক তরুণ আলেকজান্ডার গ্রাস করেছিল সমগ্র ভারতবর্ষকে, পুরো ভারতবর্ষকে যেন অধীন করে নিয়েছিল এই শুধুমাত্র এই গ্রিক বীর যোদ্ধা আলেকজান্ডার। কিন্তু তা তো নয়। তার পেছনে তার বিশাল সৈন্যবাহিনী না থাকলে কখনোই সম্ভব ছিল না তার পক্ষে পুরো ভারতবর্ষকে জয় করা। কিন্তু ইতিহাসে এই সৈন্যবাহিনীর কথা কোথাও লেখা থাকে না। সেখানে স্থান পায় আলেকজান্ডারের কথা বা ভারতবর্ষের পুরুর কথা। ভারতবর্ষের পুরুও যে যুদ্ধ করেছিলেন তার পেছনেও কিন্তু ছিল এক বিরাট সৈন্যবাহিনী। পুরু যতই পরাজিত হন, পুরু তো একা লড়েননি, তার সৈন্যদেরও তো মৃত্যু ঘটেছিল, তার অসংখ্য সৈন্যের মৃত্যু ঘটেছিল। তাদের সেই রক্তক্ষয়ী সংগ্রামে হয়তো তিনি পরাজিত হয়েছিলেন, কিন্তু নাম লেখা থাকে পুরুর বা নাম লেখা থাকে আলেকজান্ডারের। কিন্তু তাদের যে সুবিশাল সৈন্যবাহিনী, তাদের নাম তো কোথাও লেখা থাকে না। ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকে না। ইতিহাসে স্থান পায় শুধুমাত্র কার নাম? এই বীর দুই যোদ্ধার নাম, গ্রিস তরুণ বীর আলেকজান্ডার এবং ভারতের বীর পুরুর কথা। কোথাও কিন্তু ইতিহাসে কোনো জায়গায় আমরা কিন্তু দেখি না যে এই বিরাট সৈন্যবাহিনীর কথা লেখা থাকে। তাদের নাম, কারোর নামও, কিছু জনের নামও স্থান পায়, কোথাও পায় না। শুধুমাত্র এই বীর যোদ্ধাদের নামই কিন্তু পাতায় স্থান পায়। তাই এখানে মজুর প্রশ্ন করছে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? একলাই কি সে যুদ্ধ জয় করেছিল? একলাই কি সে এই ভারতবর্ষকে গ্রাস করেছিল? সেটা কি কখনো হতে পারে? পড়তে জানে এমন এক মজুর, যে কিছু পড়তে জানে, যার মধ্যে চেতনা তৈরি হয়েছে, যে দেখছে যে শ্রমজীবী মানুষ চিরকাল অবহেলিত, নির্যাতিতই থেকে যাচ্ছে, তাদের কোনোদিন ইতিহাসে স্থান দেওয়া হচ্ছে না, সেই মজুর প্রশ্ন তুলছে এগুলো। পরের ভিডিওতে আমরা পরের অংশ আলোচনা করছি। ধন্যবাদ।